নমস্কার, আমি সুপ্রীতি রঞ্জন বিশ্বাস। এসআরপি মুক্তি ইউটিউবের পক্ষ থেকে অনেক দিন পর আজকে একটা ভিডিও করতে বসেছি। আজকের ভিডিওটা হলো ঠিক আজকের দিনের বিষয় নিয়ে। সেটা হলো আমাদের রাজ্যের এই যে বর্তমান শাসক দল, ক্ষমতাসীন শাসক দল সরকার, তারা বলছেন যে 20শে জুন হলো পশ্চিমবঙ্গের সৃষ্টি হয়েছিল বা গঠন হয়েছিল, এবং এই পশ্চিমবঙ্গের স্রষ্টা শ্যামাপ্রসাদ মুখার্জি। এখন এই প্রশ্নে বিভিন্ন জনের মধ্যে বিভিন্ন রকম মতভেদ থাকবে। কেউ এই সরকারের এই যে বক্তব্য সেটা মানবেন, ইতিহাস বলে মানবেন, কেউ এটাকে ইতিহাস বলে মানবেন না। এখন যিনি মানবেন যিনি মানবেন না, আমি সবার জন্য বলছি, সিদ্ধান্ত আপনি নিন। আমি আপনাকে ইতিহাসের কয়েকটা কথা আপনাকে বলবো। আসলে সমস্যা হয়ে গেছে, সরকার পরিবর্তনের সাথে সাথে এখন দেশের ইতিহাস বদলানোর একটা অভ্যাস বা আকাঙ্ক্ষা, ইচ্ছা এটা তৈরি হয়ে গেছে। প্রত্যেকটা ভিন্ন ভিন্ন রাজনৈতিক দল ক্ষমতায় এসে তার মতো করে ইতিহাস বানাচ্ছেন, ইতিহাসের ব্যাখ্যা করছেন। আমি পশ্চিমবঙ্গের সৃষ্টি আজকে 20শে জুন, 1947 সালের 20শে জুন কি হয়েছিল, কেন এই দিনটা নিয়ে আজকে আলোচনা হচ্ছে, সরকার গুরুত্ব দিচ্ছে বা আগের সরকার অন্য কোনো একটা দিনকে গুরুত্ব দিয়েছিল, এই দিনটাকে দেয়নি, এইসব নিয়ে এর পেছনের ইতিহাসটা নিয়ে 2-4টে কথা আপনাদের বলি। দেখুন, পশ্চিমবঙ্গের সৃষ্টির সাথে আমাদের দেশের স্বাধীনতা এবং দেশভাগ, এটার একটা সম্পর্ক আছে, এবং এইটা নিয়ে নানান রকমের ভাবনা, চিন্তা, পরিকল্পনা, মতামত পেশ হয়েছিল। ফলে এই রাজ্য সৃষ্টির, পশ্চিমবঙ্গ রাজ্য সৃষ্টির ক্ষেত্রেও আলোচনা করতে গেলে দুটো দিক দেখা দরকার। পশ্চিমবঙ্গ নিয়ে আজকের আলোচনা করতে গেলেও দুটো দিক দেখা দরকার। একটা হলো ধারণাগত দিক। এই যে পশ্চিমবঙ্গ সৃষ্টি করার বিষয়ের যে ভাবনা, পরিকল্পনা, এইটা হচ্ছে একটা দিক। আরেকটা দিক হচ্ছে সেটাকে কার্যকরী করা। শুধু ভাবলে থিওরিটিক্যালি তো হয় না, অন্তত একটা রাজ্য তৈরি করার প্রশ্ন যেখানে, সেখানে শুধু ভাবনাটা দিয়ে হয় না। ভাবনা আর তার আরেকটা দিক হচ্ছে এক্সিকিউশন, সেটাকে কার্যকরী করা। এই দুটো মিলিয়ে একটা রাজ্য তৈরি হতে পারে, হয়েছিল পশ্চিমবঙ্গ। আমি আপনাকে বলি, এই ধারণাগত বা চিন্তার জায়গা যদি বলেন, তাহলে কিন্তু যে নামটা সবার আগে আসবে সেটা হলো ডক্টর আম্বেদকর। ডক্টর আম্বেদকর শুধু বেঙ্গল না, বেঙ্গল এবং পাঞ্জাব দুটো রাজ্য নিয়েই তিনি বলেছিলেন, লিখেছিলেন যে যদি শেষ পর্যন্ত দেশভাগ হয়, তিনি দেশভাগ চাননি। তিনি বলেছিলেন দেশভাগের কোনো অর্থ নেই, এই দেশভাগ করে মুসলমানদের সমস্যা মিটবে না, বরং আরও বাড়বে। কিন্তু তা সত্ত্বেও যদি শেষ পর্যন্ত দেশভাগ হয়ে যায়,
তাহলে তিনি বলেছিলেন যে ওই রাজ্য হিসেবে ভাগ হবে না, যেটা মুসলিম লীগ দাবি করেছিল। পাঞ্জাবটাকে দাবি করেছিল ওদিকে, পাঞ্জাব, সিন্ধু, উত্তর পশ্চিম সীমান্ত অঞ্চল, ওই যে পশ্চিম দিকটা, পশ্চিম পাকিস্তান যেটা, আর এদিকে বেঙ্গলকে দাবি করেছিল। আম্বেদকর বলেছিলেন এটা ঠিক হবে না, যদি দেশ ভাগ হয় তাহলে বাংলা এবং পাঞ্জাবকে ভাগ করতে হবে। এবং তিনি দেখিয়েছিলেন যে যেহেতু ধর্মের ভিত্তিতে দেশভাগের প্রশ্ন হচ্ছে, এই জন্যে আম্বেদকর বলেছিলেন যে ধর্মের ভিত্তিতে দেশভাগ যদি হয়ে যায় তাহলে দেশটা এমনভাবে ভাগ করা উচিত যাতে মেজরিটি হিন্দুরা ইন্ডিয়াতে থাকে, মেজরিটি মুসলমানরা পাকিস্তানের মধ্যে পড়ে। এবং এইটাই ছিল দেশভাগের, এবং এর ভিত্তিতে দেশভাগ হয়েছিল। তখন আম্বেদকর, আপনারা যদি বলেন, অনেক ভুল ধারণা আছে। আমি সে ভুল ধারণা সম্পর্কে দুটো কথা একটু বলি। আম্বেদকর তখন দেখিয়েছিলেন যে পাঞ্জাবের পূর্ব অঞ্চলের যে সমস্ত জেলাগুলো আছে সেইগুলো অধিকাংশই হলো শিখ এবং হিন্দু মেজরিটি। পূর্ব অঞ্চলের, পাঞ্জাবের পূর্ব অঞ্চলের লোকজনের মধ্যে শিখ এবং হিন্দু মেজরিটি। আবার বাংলার ক্ষেত্রে বাংলার পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে হিন্দু বেশি, পূর্ব অঞ্চলের জেলাগুলোতে মুসলমান বেশি। সেই জন্য বলেছিলেন যে যদি দেশভাগ হয়ে যায় তাহলে পাঞ্জাব এবং বাংলাকে ভাগ করতে হবে, যাতে বাংলার পশ্চিমাঞ্চলের হিন্দুরা ভাগ করে, মানে এই যে পশ্চিমবঙ্গ যেটা হয়েছে এই অঞ্চলটা ইন্ডিয়ার সাথে জুড়ে দিন, এবং ওখানে পাঞ্জাবের পূর্ব অঞ্চলটা ইন্ডিয়ার সাথে জুড়ে দিন। তাহলে এই যে সাম্প্রদায়িক সমস্যা সেটার অনেকটা সমাধান হবে। ফলে ধারণাগত জায়গা থেকে যদি বলেন, থিওরিটিক্যালি যদি বলেন, তাহলে বলতে হবে পশ্চিমবঙ্গের স্রষ্টা আম্বেদকর। কারণ তিনি এইটা 1940 সালে এইটা তিনি বলেছিলেন। 1940 সালে তিনি একটা বই লিখে বলেছিলেন, শুধু না, তিনি একটা বই লিখে এইটাকে তিনি এস্টাবলিশ করেছিলেন, দেখিয়েছিলেন এটা। সেই বইটার নাম ছিল থটস অন পাকিস্তান। এটা 1940 সালে হয়েছিল। এই 1940 সালে যেটা হয়েছিল সেটা আবার পরে দুটো এডিশন হয়, 45 সাল এবং 46 সালে। সেটা পার্টিশন অফ পাকিস্তান অফ ইন্ডিয়া নামটা পরিবর্তন হয়। তিনি সেখানে এটা বলেছিলেন। এইটি হচ্ছে একটা দিক। কিন্তু এইটা তিনি বলেছিলেন বলে তিনি পশ্চিমবঙ্গের স্রষ্টা এই কথা কিন্তু বলা যায় না। কারণ এটা তিনি থিওরিটিক্যালি বলেছিলেন, ধারণাগতভাবে বলেছিলেন, তিনি তত্ত্বগতভাবে এটা বলেছিলেন যে এইটা করা উচিত যদি ওই পার্টিশন শেষ পর্যন্ত কার্যকরী হয়। আরেকটা দিক হচ্ছে এর এক্সিকিউশন। অন্য দিকটা হলো এই ধারণাটাকে কার্যকরী করা। এই কার্যকরী করার ব্যাপারে ডক্টর আম্বেদকরের কোনো ভূমিকা ছিল না। এই দুটো দিক নিয়ে আলোচনা করলেই এই 20শে জুন পশ্চিমবঙ্গ সৃষ্টির দিন এবং এর স্রষ্টাকে, সেটা নিয়ে কিন্তু খানিকটা ধারণা তৈরি করা যায়। এখন দেখুন, এই যে
বাংলা পশ্চিমবাংলা সৃষ্টির জন্য কিন্তু একটা দীর্ঘ প্রস্তুতি ছিল, একটা প্রচার আন্দোলন ছিল, জনগণকে এই দাবিতে সমাবেশিত করার একটা প্রশ্ন ছিল। তো এইটা প্রথম শুরু করে আমার যতদূর মনে পড়ে অমৃতবাজার পত্রিকা। তখন তো অমৃতবাজার, আনন্দবাজার, যুগান্তর, স্টেটসম্যান এরকম 4-5টা কাগজ ছিল, অন্য কোনো প্রচার মাধ্যম বাস্তবত ছিল না। তারা 47 সালের মার্চ মাসে তারা বলে যে মানে এইটা দিয়েই আসলে প্রচার আন্দোলনটা শুরু হয় 47 সালের মার্চ মাস। তারা বলে আমরা একটা সমীক্ষা করব যে কত লোক বাংলা ভাগ চায়, কত লোক চায় না। এবং এইটা মাত্র কয়েকদিনের মধ্যে তারা ঘোষণা করে যে মে মাসে ঘোষণা করে, এপ্রিল মাসেই ঘোষণা করে, মার্চ মাসে এটা ঘোষণা করে যে এইটা আমরা একটা সমীক্ষা করব, এবং এপ্রিল মাসেই সেই সমীক্ষার ফলাফল ঘোষণা করে বলে যে 98.6% মানুষ নাকি বাংলা ভাগের পক্ষে মত দিয়েছেন। গোটা বাংলার 98.6% মানুষ নাকি বাংলা ভাগের পক্ষে মত দিয়েছেন। দেখুন, এখনকার আমরা এবিপি আনন্দ দেখলে বুঝতে পারি আসলে এটা মানুষের মতামতকে বলে না, এরা কিছু বলে দিয়ে মানুষের মতামত তৈরি করার চেষ্টা করে। এটা আজকে এটা শুরু হয়েছে এরকম নয়, এটা 47 সালের এপ্রিল মাসে কিন্তু এইটা হয়েছিল। কতজন লোক ইংরেজি কাগজ পড়ে বাংলার? তারা বলতে পারতো যে তাদের পাঠকদের মধ্যকার 98.6% মানুষ বাংলা ভাগ চায়, এটা বলতে পারতো। কিন্তু তারা বলে দিল বাংলার 98.6% লোক বাংলা ভাগ চায়। এই যে অমৃতবাজার যে এটা প্রকাশ করলো, এইখান থেকেই কিন্তু শুরু হলো প্রচার আন্দোলন। মানুষকে বাংলা ভাগের দাবিতে সমাবেশিত করার, জনমত তৈরি করার প্রক্রিয়া শুরু হলো। এবং এই প্রক্রিয়াতে আমি এই কথাগুলো বলছি, এই প্রক্রিয়ার মধ্যে দিয়ে আপনি শ্যামাপ্রসাদ মুখার্জির যে কৃতিত্ব সেটাও আপনি পেয়ে যাবেন, সেটাও এর মধ্যে পেয়ে যাবেন, বুঝতে পারবেন। তা এই যখন এইটা প্রথম পত্রিকাগুলো শুরু করলো এই প্রচার, এবং তারপরে বাস্তবত রাস্তায়ও নেমে পড়লেন পার্টিগুলো, সংগঠনগুলো, তারা রাস্তায়ও নেমে পড়লেন। তা সেই সময়ে উল্লেখ করার মতো বড় বড় যেগুলো উল্লেখ করার মতো 76টা জনসভা হয়েছিল বাংলা ভাগ করার পক্ষে জনমত তৈরি করবার জন্যে। এই 76টার মধ্যে কংগ্রেস একাই করেছিল 59টা জনসভা। 59টা জনসভা করেছিল কংগ্রেস একা। আর হিন্দু মহাসভা, শেষ সময় হিন্দু মহাসভা ছিল শ্যামাপ্রসাদ মুখার্জির দল। সেই শ্যামাপ্রসাদ মুখার্জির দল হিন্দু মহাসভা করেছিল 12টা জনসভা, তাদের উদ্যোগে হয়েছিল। আর দুই দলের যৌথ উদ্যোগে হয়েছিল 5টা জনসভা, এটা যৌথভাবে হয়েছিল। সেই সময় প্রথম জনসভায় আপনারা জানেন, খুব নামকরা ঐতিহাসিক যদুনাথ সরকার সভাপতিত্ব করেছিলেন। আর একটা সবথেকে বড় জনসভা হিসেবে বা গুরুত্বপূর্ণ সভা হিসেবে যেটা মনে করা হয় সেটা হয়েছিল বালিগঞ্জে। সেইটায় সভাপতিত্ব করেছিলেন গান্ধীবাদী নেতা ডক্টর প্রফুল্লচন্দ্র রায়। এই একটা ক্যাম্পেন হয়েছিল, আমি যেটা আপনাদের বললাম। আবার কিছু অন্যরকম ক্যাম্পেন হয়েছিল। অন্যরকম ক্যাম্পেন মানে
সেটা হয়েছিল মাস পিটিশন করার একটাই হয়েছিল, মানে সব উদ্যোগ নিয়েছিল যে মানুষকে দিয়ে মাস পিটিশন করানো হবে। সেই মাস পিটিশন মোটামুটিভাবে বোধহয় 396টা মাস পিটিশন হয়েছিল, 396টা, এবং সেই বয়ানটা লিখে দিয়েছিল, প্রিন্ট করে পাঠিয়েছিল। মাস পিটিশনের বয়ানটা লিখে পাঠানো হয়েছিল। কর্মীরা গ্রামে গঞ্জে সেটা সই করিয়েছিল, নাম ঠিকানা দিয়ে সই করিয়ে সেগুলো জমা পড়েছিল। এবং এই 396টা যে মাস পিটিশন হয়েছিল, এই মাস পিটিশনগুলোর মধ্যে 4টে মাস পিটিশন জমা হয়েছিল হিন্দু মহাসভা বা শ্যামাপ্রসাদ মুখার্জিকে অ্যাড্রেস করে। 4টে মাস পিটিশন জমা পড়েছিল। আর 392টা 93টা এরকম 392-93টা মাস পিটিশন জমা পড়েছিল তখনকার দিনে কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি আচার্য কৃপালিনীর নামে, মানে কংগ্রেসের নামে এটা হয়েছিল। মানে আমি কথাটা বলছি যে এই বাংলা ভাগ করার ক্ষেত্রে কার কতটা উদ্যোগ তা খানিকটা এর মধ্যে দিয়ে বোঝা যায়, কারা কতটা ভূমিকা পালন করেছিল। এটা তার মধ্যে দিয়ে শ্যামাপ্রসাদ মুখার্জি এবং কংগ্রেসের ভূমিকাটা আমরা খানিকটা বুঝতে পারলাম। এইটা আরেকটা বিষয় আপনাদের একটু বোঝা দরকার সেই সময়ের রাজনৈতিক পরিস্থিতি বুঝতে গেলে, সেটা হলো আপনারা জানেন যে অবিভক্ত বাংলায় মোট আসন সংখ্যা ছিল বিধান পরিষদে, বাংলা অবিভক্ত বাংলার বিধান পরিষদে 250টা। এই 250টা এমএলএর মধ্যে শ্যামাপ্রসাদ মুখার্জির দলের, তার সংগঠনের এমএলএ কজন ছিল? তার দলের এমএলএ ছিল মাত্র একজন, তিনি নিজে, আর কেউ ছিল না। তা তিনি কি করে জিতে এসেছিলেন? তিনি জিতে এসেছিলেন ইউনিভার্সিটি কেন্দ্র থেকে। তখন একটু আলাদা, ইউনিভার্সিটি কেন্দ্র, শ্রমিক কেন্দ্র, জমিদারদের জন্য কয়েকটা রিজার্ভ এরকম ছিল, মানে ইন্টেলেকচুয়াল লোকজনের জন্য একটা ইউনিভার্সিটি কেন্দ্র ছিল। তো সেখান থেকে শ্যামাপ্রসাদ মুখার্জি জিতে এসেছিলেন। জিতে এসেছিলেন কীভাবে? আসলে ওইটা কংগ্রেস ছেড়ে দিয়েছিল। বল্লভভাই প্যাটেল কেন্দ্রীয় নেতৃত্ব, তারা বলেছিল শ্যামাপ্রসাদ মুখার্জিকে ওইটা ছেড়ে দাও, তা নাহলে সে জিতে আসতে পারে না, তার জিতে আসার মতো ক্ষমতা তার পার্টির ছিল না, তাদের সে প্রভাব ছিল না। এখন রাজনৈতিক মানে একটা রাজ্য তৈরি করার মতো ঘটনা, এইটা করতে গেলে তো আমি একটা বলে দিলাম, আপনি একটা বলে দিলেন, আমি একটা চাইলাম, আপনি কি একটা চাইলেন, তার কি গুরুত্ব আছে? আমি আপনি চাইলে তো গুরুত্ব হবে না। আসলে ক্ষমতারও একটা প্রশ্ন, ওই যেটা বলেছিলাম এক্সিকিউশন, কার্যকরী করার ক্ষমতা। ধরুন দাবি শ্যামাপ্রসাদ মুখার্জি করেছিলেন, যদিও শ্যামাপ্রসাদ মুখার্জির ব্যাপারটা একটু আলাদা। 1946 সালের জুলাই আগস্ট পর্যন্ত উনি কিন্তু ছিলেন অবিভক্ত বাংলার পক্ষে। মানে এটা আপনাদের কাছে অনেকের কাছে হয়তো শুনলে অবাক লাগতে পারে, তিনি ছিলেন অবিভক্ত বাংলার পক্ষের একজন প্রবক্তা, তিনি বাংলা ভাগের পক্ষের লোক ছিলেন না। তো যাই হোক তিনি তারপরে দাবি করেছিলেন ওই 46 সালের দাঙ্গার কলকাতা কিলিংস যেটা, তারপরে তিনি মত পাল্টান এবং বাংলা ভাগের দাবি তোলেন। তা সেটা ঠিক আছে, দাবি তিনি তুলেছিলেন, এটা ঘটনা। কিন্তু তিনি তুললেন বা অন্য একজন তুললেন যার সেই ক্ষমতা নেই। আমার মতো তিনি একজন তা বলছি না, কিন্তু একটা রাজ্য তৈরি করতে গেলে, একটা রাজ্য দাবি করতে গেলে এবং তা বাস্তবায়িত করতে গেলে যে ক্ষমতা, তার
একটা অংশও ছিল না তার পার্টির, শক্তি ছিল না। কারণ এইটা তো আলটিমেটলি ইংরেজকে রাজি করাতে হবে, তখন তো ইংরেজ ক্ষমতায়, ইংরেজকে কনভিন্স করতে হবে। তো ইংরেজ তার কথা শুনবে কেন? সে কে? যাক, তিনি অনেকের সাথে তিনিও বাংলা ভাগের একজন দাবিদার ছিলেন, এটা ঘটনা। তো তিনি ওই একজন এমএলএ। এবং এই প্রসঙ্গে একটু বলে রাখি, তাকে নিয়ে তো বিজেপি অনেক কথা বলছে, সেই জন্য এটা জানার দরকার। তিনি কিন্তু গণপরিষদও নির্বাচিত হয়েছিলেন, মানে সংবিধান রচয়িতা পরিষদে, যেখানে আম্বেদকরকে এখানে কংগ্রেস বলেছিল যে তার গণপরিষদে ঢোকার সব দরজা বন্ধ করে দিলাম, তাকে ঢুকতেই দেব না। যোগেন্দ্রনাথ মণ্ডলের নেতৃত্বে তাকে এখান থেকে বাংলার মানুষেরা, বাংলার এমএলএরা জিতিয়ে পাঠিয়েছিলেন। আর শ্যামাপ্রসাদ মুখার্জি কিন্তু কংগ্রেসের টিকিটে মানে কংগ্রেসের ক্যান্ডিডেট হিসেবে তিনি গণপরিষদে নির্বাচিত হয়েছিলেন। এটাও একটু জেনে রাখা দরকার সাধারণ মানুষকে। তো আমি বলছি যে তার রাজনৈতিক যে ক্ষমতা ছিল, যে কতটা ক্ষমতাবান তিনি ছিলেন, আমি সেইটা বলতে গিয়েই এই কথাগুলো বললাম। 250টার মধ্যে মাত্র তার এমএলএ সংখ্যা তিনি একা নিজে, তাও কংগ্রেসের দয়াই বলা যায় তিনি নির্বাচিত হয়েছিলেন। এইবারে আলটিমেটলি এইটা নিয়ে মিটিং হচ্ছে, এই যে স্মারকলিপি জমা পড়ছে, বাংলা ভাগের দাবিতে মিটিং হচ্ছে, স্মারকলিপি জমা পড়ছে। এর পরিপ্রেক্ষিতে, এই দাবি পাল্টা দাবির পরিপ্রেক্ষিতে মাউন্টব্যাটেন, তখন বড়লাট, তারা একটা নোটিফিকেশন করলো, বোধহয় 2রা জুন 1947 সালে একটা নোটিফিকেশন করে। এর মধ্যে আরও কিছু ঘটনা ঘটে, সেটা হচ্ছে ফেব্রুয়ারি মাসের শেষের দিকটাই সম্ভবত তারকেশ্বরে একটা সম্মেলন করে হিন্দু মহাসভা শ্যামাপ্রসাদ মুখার্জির তারা দাবি করে বাংলাকে ভাগ করতে হবে, মানে আনুষ্ঠানিকভাবে তারা দাবি করে। আর ঠিক তার কদিন পরে কংগ্রেসও আনুষ্ঠানিকভাবে সিদ্ধান্ত নেয় যে তারা মার্চ মাসে, ওটা ফেব্রুয়ারি মাসের ঘটনা, মার্চ মাসে, কিন্তু ডিফারেন্সটা 10-12 দিনের, যে তারা বাংলা ভাগের দাবি করছে, আনুষ্ঠানিকভাবে বাংলা ভাগের দাবি তোলে। বোধহয় ওই সিঙ্গি পার্কে একটা ওদের মিটিং হয়, সেখান থেকে, কলকাতার সিঙ্গি পার্কে। তো এই ঘটনাটাও ঘটে। এইবারে এই দাবি পাল্টা দাবির পরিপ্রেক্ষিতে মাউন্টব্যাটেন 2রা জুন ঘোষণা করে যে বাংলা ভাগ হবে কি হবে না, বাংলা ভাগ হবে কি হবে না এইটা সিদ্ধান্ত নেবে বাংলার অ্যাসেম্বলির নির্বাচিত সদস্যরা, বিধায়করা, এমএলএরা। ভোটাভুটি হবে, ভোটাভুটি করে সিদ্ধান্ত হবে। কিন্তু সেখানে একটা কন্ডিশন জুড়ে দিলেন, বললেন যে মুসলমান এমএলএ যারা আছেন তারা ভোটাভুটি করবেন, হিন্দু এমএলএরাও ভোটাভুটি করবেন, কারণ তখন ওই সেপারেট ইলেক্টোরেট ছিল, ফলে তার একটা ব্যাপার ছিল। আবার পূর্ববঙ্গের দিকে একটা যত এমএলএ তারা আলাদা করে এটা ভোটাভুটি করবেন। আবার হিন্দু মেজরিটি যে পশ্চিমাঞ্চলের জেলাগুলো, সেখান থেকে নির্বাচিত যে এমএলএরা তারাও আলাদা ভোটাভুটি করবেন। এইভাবে 3টে পর্যায়ে ওই ভোটাভুটির ব্যবস্থা হলো। যার মোদ্দা কথা ছিল যে হিন্দুদের মধ্যে মেজরিটি যদি বাংলা ভাগ চায় এবং মুসলমানদের মধ্যেও মেজরিটি যদি বাংলা ভাগ চায়, এই ভুল বললাম, হিন্দুদের মধ্যে মেজরিটি যদি বাংলা ভাগ না চায়, বাংলা ভাগ যদি চায়, ভুল বললাম, হিন্দু মেজরিটিরা যদি বাংলা ভাগ না চায় এবং মুসলমান মেজরিটিরাও যদি বাংলা ভাগ না চায়, দুই পক্ষই যদি বাংলা ভাগ না চায়,
তাহলে বাংলা ভাগ হবে না। দুই পক্ষের মেজরিটি বাংলা ভাগ না চাইলে বাংলা ভাগ হবে না। কিন্তু হিন্দুদের মধ্যে মেজরিটি অংশ যদি বাংলা ভাগ চায়, মুসলমানরা নাই চাইতে পারে, মানে এক অংশের মেজরিটি যদি বাংলা ভাগ চায় তাহলে বাংলা ভাগ হয়ে যাবে। এই পদ্ধতিতে ভোট হয় এবং সেখানে মুসলমানদের মধ্যে বিপুল সংখ্যাগরিষ্ঠ অংশ তারা বাংলা ভাগ চায়নি, কিন্তু হিন্দুদের মধ্যে মেজরিটি অংশ বাংলা ভাগ চাইল, যে কারণে বাংলা ভাগ হয়ে যায়। তো এই যে হিন্দুদের মধ্যে মেজরিটি যারা বাংলা ভাগ চেয়েছিল বলেই বাংলা ভাগ হয়েছে। তাহলে পশ্চিমবঙ্গের সৃষ্টিকর্তা কারা? বাংলার হিন্দু এমএলএরা, তাই তো? দেখুন, এইটা মানে আমি বলছি যে যুক্তি দিয়ে বোঝার কথা বলছি, মানে আপনি কোনো পার্টি করেন না, এরকমভাবে ব্যাপারটাকে একটু বোঝেন। তা সেখানে অধিকাংশ হিন্দু এমএলএ হচ্ছে কংগ্রেসের। কমিউনিস্ট পার্টিরও 3 জন ছিলেন হিন্দু, জ্যোতিবাবু, রতনলাল ব্রাহ্মণ, আপনাদের নীরদবাবু, এরকম 3 জন ছিলেন। আর বাদবাকি সব কংগ্রেসের এমএলএ। তো বাদবাকি সব কংগ্রেসের এমএলএরা ভোট দিয়ে বাংলাটাকে ভাগ করলেন, পশ্চিমবঙ্গ সৃষ্টি করলেন। তাহলে এর ক্রেডিট কার? প্রথম দল হিসেবে বললে কংগ্রেসের, হিন্দু মহাসভার নয়। আর যদি মানুষ যদি বলেন তাহলে কংগ্রেসের লিডার যারা ছিলেন তার কথা বলতে হবে, যে কংগ্রেসের লিডার ছিলেন, বাংলার বা কেন্দ্রে যাই বলেন। শ্যামাপ্রসাদ মুখার্জির নামটা কি করে আসে? শ্যামাপ্রসাদ মুখার্জির নামটা কোনোভাবেই কোনো দিক দিয়ে আসে না। কিন্তু কথা হলো, আমি ওই যে বললাম যে এখন যে দল ক্ষমতায় যায় সে রাজনীতি নিজের মতো করে লেখে। আপনারা এই সম্পর্কে আরও কিছু তথ্য আপনারা জানতে পারেন, এখন নির্দিষ্ট তথ্য। আমি কথাগুলো বলছি, আমার কাছে আমার নিজের লেখা বই আছে, আর এইটা নিয়ে পৃথিবী বিখ্যাত বই সেটাও আমার বাড়িতে আছে। যদি কারুর কোনো সন্দেহ থাকে আপনারা একবার এসে দেখবেন। শ্যামাপ্রসাদ মুখার্জি একটা সময় একটা চিঠি লিখেছিলেন, একটা নোট পাঠিয়েছিলেন। দুর্গাদাস বন্দ্যোপাধ্যায় বলে ওই শ্যামাপ্রসাদ করেসপন্ডেন্স, বা ওই উনি লিখেছেন সর্দার বল্লভভাই প্যাটেল করেসপন্ডেন্স, এরকম কয়েকটা খণ্ডে উনি বই লিখেছেন, যত তথ্যগুলো এক জায়গায় করে। তো তিনি সেই জায়গায় একটা শ্যামাপ্রসাদ মুখার্জির ওই যে করেসপন্ডেন্স, তার মধ্যে দুর্গাদাস বন্দ্যোপাধ্যায় সম্পাদনা করেছে, তার মধ্যে একটা চিঠি আছে। দুর্গাদাস বন্দ্যোপাধ্যায়ের ওই শ্যামাপ্রসাদ করেসপন্ডেন্স, ওই যে তার মধ্যে একটা চিঠি আছে। একটা চিঠি লিখেছিলেন শ্যামাপ্রসাদ, কাকে? কংগ্রেসের নেতা বল্লভভাই প্যাটেলকে। তিনি লিখছেন, সেই সময় ওই যে ক্যাবিনেট মিশনের যে প্রস্তাব, তিনি বলছেন যে যা বোঝা যাচ্ছে মুসলিম লীগ বা জিন্না ক্যাবিনেট মিশনের প্রস্তাব মানবেন না, এটা মনে হচ্ছে। কিন্তু তা সত্ত্বেও যদি দ্বৈবাদ যদি মন পরিবর্তন করে জিন্না বা মুসলিম লীগ মানে ক্যাবিনেট মিশনের প্রস্তাব যদি মেনে নেয়, তাহলে তো আর দেশভাগ হবে না। ক্যাবিনেট মিশনের প্রস্তাব হলে তাহলে ঐক্যবদ্ধ থাকলো। তো দ্বৈবাদ যদি মেনে নেয়, তাহলেও শ্যামাপ্রসাদ লিখছেন বল্লভভাই প্যাটেলকে, তাহলেও দেশ যদি ভাগ নাও হয়, তাহলেও বাংলাটাকে ভাগ করার যে দাবি আমরা তুলেছি বাংলায়, সেইটা কিন্তু আপনি ব্যর্থ করে দেবেন না, মানে বাংলাটাকে ভাগ করে দেবেন। এবং ওই চিঠিতে কেন তিনি বাংলা ভাগ চাইছেন, এইটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। এবং গুরুত্বপূর্ণ প্রশ্ন, আমি মুসলমানদের কথা বলছি না, বাদ দিলাম মুসলমানদের কথা, আমি গুরুত্বপূর্ণ বলছি হিন্দু সমাজের যারা নিম্নবর্ণীয় মানুষ। শ্যামাপ্রসাদ মুখার্জি আজকে ইডিওলজিক্যাল এই লিডার হচ্ছে বিজেপির, তার মতাদর্শটাই এরা গ্রহণ করে। সেই জন্য আমি বলছি চিঠিটার গুরুত্বের কথা। সেই চিঠির ভাষা ছিল যে ইহারা হইতেছে
ইহারা মানে মুসলমানরা, ইহারা হইতেছে হিন্দু সমাজের তলানির নোংরা হইতে ধর্মান্তরিত একদল মানুষ, যারা সব দিক দিয়ে হীনতর। ফলে বাংলায় মুসলমান প্রাধান্য বজায় থাকিবার অর্থ সুপ্রাচীন হিন্দু সংস্কৃতিকে বিসর্জন দেওয়া, যা আমরা মেনে নিতে পারি না। আপত্তি, মুসলমান শাসন নিয়ে আপত্তি নেই, এবং সেটা আপনারা জানেন। বিজেপির বড় বড় নেতাদের মুসলমান জামাই, মুসলমান আত্মীয়তা তারা করেছে। ফলে এটাতে বোঝা যায় যে ওনাদের মুসলমান নিয়ে আপত্তি না, মূল আপত্তি হলো এরা হিন্দু সমাজের নিচু জাত থেকে ধর্মান্তরিত বলে। হিন্দু সমাজের তলানির নোংরা হইতে ধর্মান্তরিত একদল মানুষ। এটা যদি ট্রান্সলেট করা, ইংরেজিতে লেখা চিঠি, তাহলে হিন্দু সমাজের তলানির নোংরা বলছেন এই নিম্নবর্ণীয় মানুষগুলোকে। মানে যারা হিন্দু সমাজের তলানির নোংরা বলছেন নিম্নবর্ণীয় মানুষগুলোকে, তারাই যেহেতু মুসলমান হয়েছে তাই আপত্তি, তা নাহলে আপত্তি হতো না হয়তো। ফলে আজকে নিম্নবর্ণের যে হিন্দুরা আজকে বিজেপি করেন, তাদের এই চিঠিটা, একটা চিঠি যথেষ্ট বিজেপির দৃষ্টিভঙ্গি বোঝবার জন্যে। এবং সেটার সাথে আমরা দেখেছি এখনও একটু প্রেম করেছে, বেটা বলেছে একটা উচ্চবর্ণের বাচ্চা, নিম্নবর্ণের একজন মানুষ তাকে বেটা বলে সংশোধন করেছে, তাতেই পিটিএম আসছে। সব বিজেপি শাসিত রাজ্যে হচ্ছে। তো আমরা তাদের যে অ্যাটিচিউড সেটা আমরা সব দেখতে পাচ্ছি। ফলে আমি আজকের এই ভিডিওটা হলো যে এটা নিয়ে তো একটা বিতর্ক হচ্ছে যে 20শে জুনটা প্রতিষ্ঠা দিবস হতে পারে কিনা। তা আমার কিন্তু নানান দিক বিচার বিবেচনা করে আমার মনে হয়েছে, কেউ বলতে পারেন 20শে জুন কেন, আসলে 20শে জুন সিদ্ধান্ত হয়েছে, কিন্তু আসলে পশ্চিমবঙ্গ সৃষ্টিত 47 সালের 15ই আগস্ট, তার আগে তো এটা কাগজপত্রে হয়ে আছে, কিন্তু কার্যকরী হয়েছে সেই দিন। ফলে সেই দিনটাকে বলতে পারেন। কেউ 20শে জুন যদি বলেন তাতেও আমার মনে হয় খুব আপত্তি করার কিছু নাও থাকতে পারে, কিন্তু শ্যামাপ্রসাদ মুখার্জি এই পশ্চিমবঙ্গের স্রষ্টা, এটা বলা যায় না। বিশেষ করে 20শে জুন হলে তো নয়, কারণ তখন তো কংগ্রেসের এমএলএদের প্রশ্ন আসে, কংগ্রেস পার্টির প্রশ্নটা আসে। ফলে এই বিষয়টা নিয়ে আপনারা, আমি কিছু কথা বললাম, আরও ডিটেলস বলা যায়, আপনারা বিষয়টা নিয়ে একটু বিস্তারিত ভাবেন, বিস্তারিত পড়েন, এবং সেখান থেকে আপনারা একটা সিদ্ধান্ত নেবেন। আপনাদের সবাইকে নমস্কার, ধন্যবাদ।